বর্তমান দিনে কীর্তন মানে হই হল্লা ছাড়া আর কিছু নয় তো। আর আমরা প্রফেশন মানসিকতা নিয়ে কীর্তন করতে আসি, কে শুনলো না দেখা দরকার নেই, একটু হই হল। আচ্ছা ঠিক আছে, ও ততক্ষণে হরিসভা ঠিক করুক, আমরা এগিয়ে যাই আসতে। ভক্তমণ্ডলী বাবা মায়েরা, বর্তমান দিনে আমরা আসি কোনো রকমে আপনাদেরকে একটু আনন্দ দিয়ে চলে যাই। কীর্তনের প্রকৃত অর্থ, প্রকৃত রস কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। চৈতন্য মহাপ্রভু যে কীর্তনটা দিয়েছিল, আমরা যদি সেই কীর্তনটা ঠিক ধারাবাহিকতা ধরে আমরা এগিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো সমাজ ব্যবস্থার অনেক পট পরিবর্তন হতো। আজকের হরিবাসরে যারা গুণমুগ্ধ ভক্ত আছেন, এখানে যারা আমার ভক্তিমতী মায়েরা আছেন, আমি যারা দূরে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করবো একটু দয়া করে আসনে বসবেন, তাহলে আমার দেওয়ার সুবিধা হবে, আপনাদের নেওয়ার সুবিধা হবে। বর্তমানে ভালো করে ভেবে দেখবেন, আমরা যে কীর্তনটা করি এটা আমাদেরই মন গড়া, এটা আমার নিমাই চাঁদের কীর্তন নয় কিন্তু। নোট দিস পয়েন্ট, একটা ভালো করে পয়েন্ট মাথা রাখবেন। যাই হোক, এই লাইনে অনেক দিন এসেছি, দেখতে দেখতে আমার বয়সটা এমন বেশি নয়, 43+, 43 পার করে 44-এ পা দিয়েছি। কিন্তু কীর্তন জগতের বয়স হয়ে গেল প্রায় 33 পার করে 34টা বছর। তো আমি আমার এই স্বল্প সময়ে যতটুকু অনুভূতি যন্ত্রে ধরা পড়েছে, আমরা নিমাই চাঁদের কীর্তনটা যদি ঠিক মানুষকে ব্যাখ্যা করতে পারতাম, তথাকথিত আজকের দিনে সেই নিমাই চাঁদের হরিকীর্তনটাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ মানুষকে যদি সিদ্ধান্ত দিতে পারতাম, তাহলে সমাজটা হয়তো আরো অন্যদিকে ধাবিত হতো। আমি অনুরোধ করব, যে কারণে কীর্তন তো শুনে মুখস্থ করেছেন, লীলা আপনাদের সব জানা, যে পালা গাইব, জবন হরিদাস, প্রহ্লাদ, মার্কণ্ড, ধ্রুব, হরিদাস, হরিশ্চন্দ্র, গৌরের বাল্যলীলা, কি গৌর বিষ্ণুপ্রিয়ার বিয়ে, একেবারে অন্তিম পর্যন্ত কৃষ্ণের জন্ম থেকে শুরু করে নৌকবিলাস, আপনার বিকেলবেলা যেমন হয় ভালো করে ভেবে দেখবেন, উত্তরগোষ্ঠ, তারপরে রূপ হয়, রাস হয়, কুঞ্জবিলাস হয়, সব আমরা মুখস্থ করে ফেলেছি। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, আমরা তো প্রতিনিয়ত কীর্তন করি, কিন্তু কীর্তনের সেই যে রূপ রস গন্ধটা মনে প্রাণে আমরা কি জেনেছি না বুঝেছি? শুধু গৌর গৌর বলে পুজো করে লাভ নেই, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে পুজো করে লাভ নেই। আমি একটা কথা শুরুতে বলি, ক্ষমা করবেন, কৃষ্ণ পূজা করে কোনো লাভ নেই, গৌরকে পূজা করে লাভ নেই, ক্ষণিকের শ্রদ্ধা আসে, কিন্তু গৌর হরি কৃষ্ণের আদর্শটাকে যদি আমরা মানতে পারি, তবেই কিন্তু প্রকৃত কীর্তনের সার্থকতা হয়। আমার মাকে ভাত দিলাম না, বাবাকে খেতে দিলাম না, অথচ মরে যাওয়ার পরে যদি ধূপ ধুনো নিয়ে পাক খাই, কোনো লাভ আছে কি? ভালো করে ভাববেন। বেঁচে থাকতে এক মুঠো ভাত দিলাম না, বেঁচে থাকতে মাকে আমরা কাছে গিয়ে ছুলাম না, অথচ মৃত্যুর পরে যদি ধূপ ধুনো নিয়ে পাক খাই, কোনো লাভ আছে কি? ঠিক তেমন শুধু দেবতাদের পুজো করে লাভ নেই, দেবতাদের আদর্শগুলোকে পূজা করতে হবে। যে কারণে আমার কীর্তন আপনারা যারা ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, টিভির পাতায় দেখেন, বিশেষ করে ভক্তিগীতি চ্যানেলটা আপনাদের দরজায় দরজায় এখন পৌঁছে দিচ্ছে। আপনারা যারা টিভিতে আমার সকালবেলা গান টান অনেকে শোনেন, আমি অনুরোধ করব, আমার কীর্তনটা শোনার পরে অনেকে অনেক কিছু খারাপ কমেন্ট করে বসে, কারণ বর্তমানের কীর্তনের থেকে আমাদের কীর্তনের কয়েকজন কীর্তনের ধারাবাহিকতাটা একটু আলাদা। কি বাবা? অ্যাকচুয়ালি কোনো আলাদা নয়, যেটা সত্য সেটাই আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকের আমাদের অঙ্গীকার। আমি চাইবো, আমি কোনো বড় কীর্তনিয়া নই বাবা, আর বড় কীর্তনিয়া দাবি নিয়ে আপনাদের চরণে আসেনি। আমি চাইবো আমার কীর্তনটা আপনারা শেষ পর্যন্ত শুনুন, বিচার করবেন কীর্তনের প্রকৃত অর্থ কি। শুধু হরিবাসরে বসে থাকবেন, একটু একটা লীলা গাও বাবা, একটু আবেগে পড়লে, একটু আবেগে পড়লেন, একটু নস্টালজি হয়ে পড়লেন, আপনাদেরকে ভাবে ফেলে আমাদের পয়সাগুলো নিয়ে চলে গেলাম, আমি সেই কীর্তনিয়া নই। কিন্তু আমি চাইবো যে সময়টুকু আপনাদের কাছে এসেছি, একটু কিছু নতুনত্ব কিছু দিয়ে যাই। এটা কিন্তু নতুনত্ব নয়, এটাই ছিল আমার নিমাই চাঁদের প্রকৃত কীর্তন। এটা আমার মন গড়া নয়, এটা কোনো নতুনত্ব নয়, এটাই ছিল চির শাশ্বত পুরাতন। আর সেটাকে ঢাকা দিয়ে তথাকথিত আজকের যে আমরা কীর্তনটা শুনি, এটা মানুষকে আবেগে ফেলা ছাড়া কিছু নয়, যেটা আমার কীর্তনের শেষ পর্যন্ত বুঝতে পারবেন। আমি অনুরোধ করব, আছে দয়া করে আপনারা শেষ পর্যন্ত আমার কীর্তনটা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন নিমাই চাঁদের প্রকৃত কীর্তনটা কি। 500 বছর আগে যে ছেলেটা হরিনাম দিয়েছিল, ও কিন্তু মূর্খ নয়। মূর্খ কি বাবা? পণ্ডিত।
পণ্ডিত বললে আরো ছোট করা হবে, তিনি ছিলেন মহাপণ্ডিত। মহা কথাটা কখনই আমরা ইউজ করি, যেখানে সেখানে আমরা ব্যবহার করি না। কিন্তু মহাদেশ, মহাকাল, মহাদেব, মহাসাগর, মহামানব, কি বাবা, তাই তো? মহা কথাটা যেখানে সেখানে আমরা কিন্তু ব্যবহার করি না। মহা কখন ব্যবহার হয়? যখন বিশাল সাগর থাকে, কিন্তু যখন মহাসাগর বলা হয় সেটা আর বিশালত্ব বেড়ে যায়, এ বাবা, তাই না? ঠিক তেমন আমার নিমাই কিন্তু পণ্ডিত নন, মহাপণ্ডিত। এমন মহাপণ্ডিত, একটু ভালো করে ভেবে দেখবেন। আস্তে, আপনারা ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠান, আজকের এটা কিন্তু ম্যান মেকিং সেন্টার, ভালো করে ভেবে দেখবেন। এখানে মানুষ গড়ার কারখানা কিন্তু এটা, তাই না বাবা? ছোট ছোট বাচ্চাদের আপনারা স্কুলে পাঠান যাতে করে মানুষ হয়, ভালো করে ভাববেন। লেখাপড়া কেন দেয়া হয়? শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব, বিপ্লবে প্রেম প্রীতি মৈত্রী, প্রেম প্রীতি ভালোবাসা তৈরি হয়, সুন্দর সংসার, সুন্দর সমাজ, রাষ্ট্র, পৃথিবীটা সুন্দর হয়। লেখাপড়া মানুষের ভেতরে চেতনা তৈরি করে, ভালো করে ভেবে দেখবেন। কষ্ট পাবেন না। একটা কথা, আসার সময় একটা ভালো জিনিস দেখলাম, এখনই জানো তো, ওই উপরেতে একটা দারুণ একটা দেখি ছবি আঁকা আছে, সূর্য আছে, মাঝখানে পৃথিবী আছে, তারপরে চাঁদ। এই কদিন আগে চন্দ্রগ্রহণের গল্প হচ্ছিল, সূর্যগ্রহণের গল্প হচ্ছে, ভালো করে ভেবে দেখবেন। সূর্যটা একটা যে যার কক্ষপথে ঘুরছে। আপনারা পড়াশোনা করেছেন কি? ভালো করে ভাববেন আমার কথা। এখানে যারা একটু পড়াশোনা করেছেন, পড়াশোনা করছেন, পড়াশোনা আগামী দিনে ছোট ছোট বাচ্চারা করবেন, ভেবে দেখবেন কি সুন্দর ব্যাখ্যা। স্যার গ্যালিলিও একটা যন্ত্র আবিষ্কার করেছিল যার নাম দূরবীন বা দূরবীক্ষণ যন্ত্র, তাই তো? ওটা দিয়ে প্রমাণ করেছিল আগেকার মানুষ জানতো যে পৃথিবী স্থির, সূর্য পাক খাচ্ছে। কারণ সকালবেলা পূব দিকে ওঠে, সন্ধ্যাবেলা পশ্চিমে যায়। আমরা দেখি যে আমরা ঠিক আছি, কিন্তু ওদিক থেকে ঘুরে ঘুরে ও পারে চলে যাচ্ছে, কি তাই তো? পরবর্তীকালে স্যার গ্যালিলিও আবিষ্কার করে বললেন, এতদিন তোমরা যেটা জেনেছো, যেটা বুঝেছো, এটা 100% রং। কেন? সূর্য স্থির, পৃথিবী গ্রহ নক্ষত্রাদি ওরা যে যার কক্ষপথে ঘুরছে। এইবার মিলিয়ে নিন। আমি উপরে দেখছিলাম একটা দারুণ একদম নোটিশ, সুন্দর করে পর্যবেক্ষণ করছিলাম। আস্তে, সূর্যটা আছে, একটা সূর্য আঁকা আছে, ঠিক তার অ্যাঙ্গেল থেকে দেখালো হলো পৃথিবীটা মাঝখানে, চাঁদটা একেবারে তার, যেহেতু উপগ্রহ চাঁদটা পড়ে, সূর্যের আলোটা পৃথিবীতে পড়ল, পৃথিবীর ছায়াটা যখন চাঁদে পড়ে, ভালো করে ভাববেন, পৃথিবীর ছায়াটা যখন চাঁদে পড়ে তখন ওই অন্ধকার হয়ে যায়, ওটাই হয় চন্দ্রগ্রহণ। কি ঠিক তো? ভালো করে ভাববেন যারা পড়াশোনা করেছেন, কি বাবা? তাহলে সূর্যের ওই পৃথিবীর ছায়াটা চাঁদ যখন ছায়ায় পড়ে যায়, মানে পৃথিবীর একই কক্ষপথে ঘুরছে, মাঝখানে পৃথিবী রইল, সূর্য রইল, চাঁদ একেবারে শেষে, এই যে ছায়াটা পড়ে, এই দিকে যে গোলাকৃতি, এই যে গ্লোবালটা আছে, আমাদের যে পৃথিবীর একটা গ্লোব আছে, তাই না? আপনারা যারা একটু পড়াশোনা করেছেন, গ্লোব মানে পৃথিবীর মানচিত্র, আর মানচিত্র মানে আমাদের শুধুমাত্র ভারতবর্ষের একটা মানচিত্র পাওয়া যায়, কিন্তু গ্লোবে আমরা দেখি সারা ওয়ার্ল্ডের মানচিত্র, কি বাবা? তাহলে এটা দিয়ে দেখাচ্ছে কি, যে সূর্যের আলোটা যেখানে পড়ছে, এই দিকটা হলো দিন, এদিকটা রাত। অপর দিকে ভালো করে ভেবে দেখবেন, চাঁদ যদি সেই কক্ষপথে আসে তখন হয় চন্দ্রগ্রহণ। আমরা জানি যে সূর্য, পৃথিবী, চাঁদ এক কক্ষপথে আসলে, একই অক্ষরেখায় আসলে তবে হয় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ। সেটা আবার ব্যতিক্রম আসলে সূর্যগ্রহণ, চাঁদের ছায়া পড়বে। কিন্তু আমরা হাজার বছর ধরে একটা জিনিস শুনে আসছি, যেই চন্দ্রগ্রহণ হয় আমরা সকলে জানি ওই রাহু চাঁদকে গিলে নিল। কে বলুন? হাজার বছর ধরে আমাদের একটা কুসংস্কার আছে কি, ওই রাহু বলে একটা লোক চাঁদকে গিলে নিয়েছিল। যে রাহু অমৃত খেতে এসেছিল, নারায়ণ চক্র দিয়ে কেটে দিল, আর নারায়ণ চক্র দিয়ে কাটার পরে আবার কিছুক্ষণ পরে গলার এই ফাঁকা অংশ থেকে বেরিয়ে গেল। ভালো করে ভাববেন আমি কেন কথাটা এতক্ষণ বললাম। আমরা হাজার বছর অন্ধের মতো বিশ্বাস করে এসেছি কি, যে রাহু মনে হয় চাঁদকে গিলে নিল, কিন্তু মোটেই নয়, এটা ছিল 100% রং।
এখনো আমরা 90% মানুষ চন্দ্রগ্রহণের সময় আমাদের এটাই ভাবনা, না জানি মনে হয় রাহু গ্রাস করল। কি বলুন? তাহলে এটা দিয়ে দেখবেন দোষটা আপনাদের নয়, এই যে 1000 বছর ধরে আমাদের একটা কুসংস্কার মানুষের মনে বাসা বেঁধে বসে আছে, আর আমরা সেই অন্ধবিশ্বাসটাকে আজও আমরা তাড়াতে পারিনি। আমার নিমাই চাঁদ হলো সেই সূর্য, আমার নিমাই চাঁদ হলো সেই বিজ্ঞানী যিনি আমাদের মনের অন্ধকারাচ্ছন্নটাকে চিরকালের মতো দূরে সরিয়ে দিয়ে এক আলোকোজ্জ্বল চন্দ্রিমার রূপ আমাদের মানুষের ভিতরে ফোটাতে চাইবে। মানে এটা দিয়ে ভালো করে বুঝবেন, আমার নিমাই হলো সেই শিক্ষক যিনি মানুষকে প্রকৃত অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে টেনে নিয়ে আসে। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, ওনাকে যদি বলা হয় পণ্ডিত ভুল হবে, মহাপণ্ডিত। যেটা বলতে বলতে কেটে নিলাম, মিলিয়ে নিন। বাচ্চাদের স্কুলে পাঠাই, প্রাইমারি স্কুল পাশ করলে কোথায় পাঠাই মা? হাই স্কুলে, তাই তো? হাই স্কুল পাশ করলে কোথায় পাঠাই বাবা? কলেজ। কলেজ পাশ করলে কোথায় পাঠাই শোনা? বল। ইউনিভার্সিটিতে। কলেজ মানে মহাবিদ্যালয়, আর ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়। কি ঠিক তো নাকি? ভালো করে ভেবে দেখবেন পরিবর্তন। একটা ছেলে পড়াশোনা করতে করতে যখন একটা জ্ঞান পায়, তখন সে আর একটা স্কুলে চেঞ্জ হয়, তখন তাকে সেটা হাই স্কুল বলা হলো। হাই স্কুলটা আস্তে আস্তে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া শেখায় ওদের কি বলে? প্রফেসর। কি মাস্টারদের কি বলা হয়? এখানে যেমন মাস্টার বলা হয়, ওখানে ওদেরকে কি বলা হয়? প্রফেসর। এই প্রফেসরগুলোকে যিনি পরিচালনা করে তাকে কি বলা হয়? প্রিন্সিপাল। কি ঠিক তো? কি বাবা আস্তে আস্তে কি গো মা বলা হয় তো? প্রিন্সিপাল বলা হয়। তাহলে ভালো করে ভেবে দেখবেন, আমার নিমাই চাঁদকে যদি প্রফেসর বলা হয়, ছোট করা হয়, আমার নিমাই চাঁদ হলো প্রিন্সিপাল। গোটা নবদ্বীপ নয়, গোটা বঙ্গভূমির মাটিতে তার মতো একজন গুণী মানুষ, তার মতো একজন শিক্ষক ছিল না গো। নিজের মাঝে চৈতন্যটাকে জাগ্রত করে, নিজের মাঝে ভিতরে চৈতন্যটাকে প্রস্ফুটিত করে দেখেছিল, আমি তো শিক্ষার আলোতে এসে জ্ঞান পেয়েছি, কিন্তু যে মানুষগুলো শিক্ষার আলো দেখেনি তারা তো আজকের নির্বোধ হয়ে আছে, তারা তো অবুঝ হয়ে আছে। আমি চাই সেই মানুষগুলোকে এক শিক্ষার আলোতে উদ্ভাসিত করে দিয়ে যাব। নিমাই চাঁদ দেখেছিল সময়ের পরিপ্রেক্ষিতে কিছু স্বার্থান্বেষী চিটিংবাজ, যাদেরকে তথাকথিত ধর্মের নামে ব্যবসা করে ধর্মযাজক হয়ে ধর্মটাকে শেষ করে রেখেছে। আর সেই ধর্মটাকে যখন শেষ করছে যারা, তাদের বিরুদ্ধে আমার নিমাই চাঁদের প্রতিবাদ। মানুষকে অন্ধ বানিয়ে তোমরা যে যার কার্যসিদ্ধি করলে, এক কথায় তাকে বলা হলো ব্রাহ্মণ্যবাদ। আজকের কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন। অনেকে হরিবাসরে দাঁড়িয়ে আসে, হরিবাসরে অনেকে হরিনাম শোনে না, চলে যায় বাড়িতে। আমার গান যারা ইউটিউবে শোনেন, ফেসবুকে দেখেন, যারা টিভির পর্দায় দেখেন, অনেকে গান শোনার পরে বলে এ শালাকে কারা বায়না করে রে ভাই। আমি তাদের বলি, যাদের টাকা গায়ে কামড়ায় তারাই আমাদের নিয়ে আসে।